যাক, যে খবরটা এতদিন চিল্লিয়ে, চিল্লিয়ে আপনাদের সামনে বলতাম, তার একেবারে হাতে গরম প্রমাণ আজকে চলে এলো। এই রাজ্যের অনেকেই আপনারা বিশ্বাস করেন যে এই রাজ্যে এতদিন বিজেপি কিছু করতে পারেনি এবং ২০২৬ এও কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে দুটো। এক, ওই সাদা দাড়ির সঙ্গে এখানকার সাদা শাড়ির সেটিং আছে এবং তার থেকেও বড় কথা নাগপুর অর্থাৎ মোহন ভাগবতজি তার আশীর্বাদের হাত সরাসরি এই রাজ্যের শাসক দলের সুপ্রিমোর মাথায় আছে। কেননা কবে তিনি বলেছিলেন যে তিনি নাকি দেবী দুর্গার সমতুল্য, যখন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তার জোট ছিল, সেইটাকে সামনে রেখে এখনো বাম কংগ্রেস প্রচার করে যায় এবং সেটার পরিপ্রেক্ষিতেই আপনারাও বিশ্বাস করেন যে সেটিং। আপনাদের দোষ দিই না, কেননা আপনারা অধৈর্য হয়ে গেছেন এবং এই রাজ্যে যা যা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কড়া অ্যাকশনের দরকার ছিল এবং যারা যারা দুর্নীতিবাজ রয়েছে, যারা যারা এই রাজ্যে চরমভাবে বিজেপির উপর অত্যাচার চালাচ্ছে, তাদের জেলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা যাচ্ছে না বলে তাদের সাহস বেড়ে যাচ্ছে। আর এই জায়গা থেকেই সেটিং থিওরিটা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু আমি একটা কথা বলতাম যে ওই সময়ের আগে এবং যতখানি পাওনা তার বেশি কখনোই কিছু পাওয়া যায় না। এবং যেহেতু এটা রাজনীতি, সুতরাং এমন সময়েই সমস্ত কিছু ঘটবে যেটার সঙ্গে ২০২৬-এর নির্বাচনের সরাসরি সম্পর্ক থাকবে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই ততই এই রাজ্যে বিজেপি ঝাঁপাবে এবং শুধু বিজেপি নয়, এবার ২০২৬-এ এই রাজ্যে গেরুয়া শিবিরকে ক্ষমতায় আনার জন্য সংঘও বিজেপির হাত ধরাধরি করে এগোবে। এটা আমি একদম স্পষ্টভাবে জানিয়েছিলাম। কিন্তু অবভিয়াসলি আপনারা সেটা বিশ্বাস করতে চাননি। এ নিয়ে প্রচুর গালিগালাজ করেছেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা করতেই পারেন। কিন্তু আজকে যে খবরটা এলো তাতে কিন্তু সিলমোহর পড়ে গেল। বিজেপি অ্যান্ড আরএসএস বাংলার ভোট নিয়ে আজ থেকে তৈরি হচ্ছে আরএসএস এর ব্লুপ্রিন্ট প্রয়োগ হবে দিল্লি মডেল। দেখুন, এই বাংলায় রাজনৈতিক ফলাফল কি হবে সে তো ইভিএম বাক্স খুললে বোঝা যাবে। কিন্তু যে জিনিসটা প্রচন্ড রকমের দরকার সেটা হচ্ছে যে এই বাংলা জিততে বিজেপি এবং বিশেষ করে সংঘ পরিবার আন্তরিক। তারা সত্যি, সত্যি এই রাজ্যে পরিবর্তন ঘটাতে চায় কিনা, এই বার্তাটাই মেসেজটা যাওয়াটা বাংলার মানুষের কাছে অত্যন্ত দরকার আছে। এবং যখনই এই বার্তাটা স্পষ্ট হয়ে যাবে, এই রাজ্যের একটা বড় অংশের ফ্লোটিং ভোটার আছে যারা ২০২৪-এ রাগ করে হয় উল্টো দিকে ভোট দিয়েছিলেন, না হলে নির্দল প্রার্থীকে ভোট দিয়েছিলেন, না হলে নোটায় ভোট দিয়েছিলেন, তারাই কিন্তু বিজেপিকে ভোট দেবেন। এবং এই ভোটারে যদি মাত্র ২-৩% এদিক ওদিক ভোট করে দেন, অর্থাৎ তৃণমূলের বাক্সে না দিয়ে বা নোটাতে না দিয়ে সরাসরি বিজেপিতে দেন, তাহলে কিন্তু বহু গেম চেঞ্জ হয়ে যাবে। কেন? কেননা বারবারই বলি ভোটের অঙ্ক কোথায় দাঁড়িয়ে আছে। ৪৫% দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস, ৩৯% দাঁড়িয়ে আছে বিজেপি। এবার যদি ৩% ভোট কমে আসে ৪২% পৌঁছবে তৃণমূল, আর ৩৯ থেকে ৩% বাড়িয়ে ৪২% পৌঁছে যাবে বিজেপি। কিন্তু যেটা মজার অঙ্ক হচ্ছে এই যে ৪২% অঙ্কটা, সেটা ২৯৪টা বিধানসভার পরিপ্রেক্ষিতে হচ্ছে। এই ২৯৪টা বিধানসভার পরিপ্রেক্ষিতে ৮৫টা বিধানসভা রয়েছে যেটা সংখ্যালঘু অধ্যুষিত। যেখানে তৃণমূল কংগ্রেস ৫৫, ৬০, ৭০, ৭৫, ৮০% অব্দি ভোট পেতে পারে এবং বিজেপি ১২, ১৫, ১৮ এর বেশি পাবে না। অর্থাৎ ওই ৮৫টা আসনে এতটা ভোট বাড়িয়ে নেওয়ার জন্য বাকি যে ২০৯টা আসন আছে সেখানে তৃণমূলের ভোট গড়ে খুব বেশি হলে ৩৮-৩৯% হবে। অন্যদিকে এই ৮৫টা আসনে ১২-১৮% ভোট পাওয়া বিজেপি বাকি যে ২০৯টা আসন আছে সেখানে গড়ে ভোট পেয়ে যাবে ৪৮-৪৯%। অর্থাৎ ক্লিয়ারলি ৮-১০% এর ডিফারেন্স থাকবে এবং বহু লো মার্জিনে জেতা আসন, সেই জায়গাটা কিন্তু বিজেপি নিজেদের দিকে নিয়ে চলে আসতে পারে। বাংলায় ক্ষমতায় আসতে গেলে ১৪৮ আসন দরকার আছে। ২০৯ এর মধ্যে সেই ১৪৮ আসনের কোটা কিন্তু কমপ্লিট হওয়া দরকার আছে। কিন্তু এই রাজ্যে যেটা দুটো বড় রোগ হচ্ছে, এক, ভোটটা ঠিক করে হতে দেওয়া হয় না। ভোটের দিন সেখানে অনেক কিছু এদিক ওদিক কারচুপি করা হয়। আর দুই, ভোটটা হয়ে গেলেও তারপর গণনাতে প্রচুর কারচুপি করা হয়। আর এই জায়গাটা করতে গেলেই সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন যদি মজবুত হয়, বাংলার মানুষ তৈরি আছে, তাহলেই কিন্তু এই রাজ্যের ফলাফল অন্যরকম হতে পারে। আর সেইটার জন্যই সংঘ এবং বিজেপির একদম শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক শুরু করেছে। দুদিন ধরে সেই বৈঠক চলবে এবং এই বৈঠকই কার্যত ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে ২০২৬-এ বাংলা নিয়ে ঠিক কোন অ্যাটিটিউডে চলছে গেরুয়া শিবির। আর তাই যারা ভাবছিলেন সেটিং থিওরি, তারা সেটিং থিওরিটাকে ব্যাকসিটে রেখে দিন। বাংলায় এবার বিজেপির আগ্রাসন ঠিক কতখানি হবে, সংঘের চাপ যে কতখানি হবে সেটা দেখতে পাবেন এবং সেটা দেখার আগেই যে আইবি রিপোর্ট হয়ে গেছে সেটা কিন্তু মাননীয়ার বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে কি ঘটনা ঘটেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভালো ফলের জন্য বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস
নিজেদের মধ্যে আরও সমন্বয় বাড়াতে বৈঠকে বসলো। শনিবার থেকে শুরু হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্ব ক্ষেত্রের সমন্বয় বৈঠক। আজ এবং আগামীকাল রবিবার দুদিন ধরে চলবে এই বৈঠক। শনিবার সকাল 10টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়া তাঁতিবেড়িয়ায় সারদা শিশু মন্দিরে শুরু হয়েছে এই বৈঠক। সূত্রের খবর, সংঘ প্রধান মোহন ভাগবতের 11 দিনের বঙ্গ সফরে এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল। তারপরই এই বৈঠকের সিদ্ধান্ত হয়, যা আজ শুরু হয়েছে। এবার এটা সব থেকে গুরুত্বপূর্ণ কোথায় জানেন? এত বৃহৎভাবে সমন্বয় বৈঠক 2011 সালের পর এই প্রথম হচ্ছে। গত 10-12 বছরে দু একবার এই বৈঠক হওয়া নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। অর্থাৎ 2011 পর থেকে এই রাজ্যে বিজেপি এই আগ্রাসনটা কোনোদিন দেখায়নি যে এখানে ক্ষমতায় আসতেই হবে, এবং সেটার জন্য সংঘ এবং বিজেপি আলাদা চ্যাপ্টার হলে হবে না। এবং আলাদা হলে যে কি হতে পারে সেটা 2024-এর নির্বাচনে আমরা দেখেছি। সেখানে বিজেপি 400 নারা লাগিয়েছিল, কিন্তু সংঘ মনোভাবাপন্ন যারা তারা দূরে থাকার ফলে 240-এ গিয়ে থেমে থাকতে হয়েছে। বাংলাতেও 18 থেকে নেমে 12 আসন হয়ে গেছে বিজেপির। আর সেখানে সংঘ যদি দাপিয়ে ময়দানে নামে, বিজেপির হাতটা ধরে, তাহলে কি হতে পারে? হরিয়ানার হারা ম্যাচ জিতেছে। মহারাষ্ট্র, যেখানে কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে কার্যত কোণঠাসা হয়ে যেতে হয়েছিল, সেখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসেছে। বিরোধীরা ধুয়ে মুছে সাফ। শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, রাহুল গান্ধীর মতো দাপুটে নেতা খুঁজে পাওয়া যায়নি তাদের। দিল্লি, অরবিন্দ কেজরিওয়াল ঠিক বাংলার মতো ফ্রি পলিটিক্স করেন, তোষণবাদের রাজনীতি করতেন, ধুয়ে মুছে সাফ নিজের আসনে হেরে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর বাংলায় তাহলে সেটা হওয়া সম্ভব নয়। এবার অনেকেই বলেন অন্য রাজ্যে করে, ঠিক আছে, কিন্তু বাংলায় কোনোদিন কিছু করবে না। বাংলায় যে করতে পারে সেটাই কিন্তু আজকের বৈঠক থেকে ইঙ্গিত দিল। ইঙ্গিতটা অবশ্যই স্পষ্ট ছিল যখন মোহন ভাগবতজি টানা 12 দিন বাংলায় পড়ে থাকলেন। প্রথমে 11 দিনের জন্য ঠিক ছিল, এবং তারপর সেখানে 12 নম্বর দিনটা তিনি এক্সটেন্ড করলেন। এবং সব থেকে বড় কথা, এই প্রথম মোহন ভাগবতজি বাংলায় এসেছেন, সভা করছেন। এর আগে কি দেখা যেত? ডিএম এসপিদের দিয়ে তার কাছে ফুলের তোড়া, মিষ্টি সমস্ত কিছু যাচ্ছে শান্ত রাখা, কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু এবার যে স্টাইলে বিজেপিকে আটকানো হয়, যে স্টাইলে বিরোধীদের আটকানো হয়, ঠিক একই স্টাইলে মোহন ভাগবতজির সভা করতে মমতা প্রশাসন, মমতা পুলিশ দিচ্ছে না। এবং মোহন ভাগবতজিকে কিন্তু আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। জাস্টিসের দেবী দুর্গা যাকে বলি, সেই জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মামলা করেছেন, এবং সেই মামলার ফলে অবশেষে সভা করতে পেরেছে। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ রীতিমতো খারাপ অবস্থায় রয়েছে। সেখানে হিন্দুদের উপর কি নির্যাতন চলছে, এবং সেই আঁচ পশ্চিমবঙ্গ এসে পড়ছে। হিন্দুরা এখানে খুব একটা সুরক্ষিত নেই, তাদের প্রোগ্রাম করতে বাধা দেওয়া হচ্ছে। রামনবমীর মিছিল থেকে শুরু করে যে কোনো পুজোয় বাধা বিভিন্ন জায়গায় দেখবেন। আর এই তোষণ রাজনীতির জন্য পশ্চিমবঙ্গ একদম শেষ হয়ে যাচ্ছে। তার সঙ্গে তো দুর্নীতি রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু শেষ করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসা। এবং তার ফলে আজকে সংঘের মনোভাব সম্পন্ন 57টি সংগঠনের নেতৃত্ব উপস্থিত রয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, সিকিম, আন্দামান নিকোবর সংঘের নেতৃত্বও রয়েছেন। বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সতীশ ধন, অমিত মালব্য, অগ্নিমিত্রা পাল সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব। ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন এই বৈঠকে? কোনো এলেবেলে বৈঠক হচ্ছে না, একদম বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিজেপির যারা মুখ, যারা এই বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য হাঁপাবেন, তাদের সঙ্গে সংঘের বৈঠকটা হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সংঘ এখানে পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। বিজেপির মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্বের একটা ছবি পাওয়া যাচ্ছে। সেখানে বিভিন্ন রকম নেতারা যেসব কাজকর্ম করছেন, যেসব কথাবার্তা বলছেন, সেখানে ওই সেটিং তত্ত্বটা আরো জোর দিয়ে উঠছে। তারা ঘর শত্রু বিভীষণের কথা হচ্ছে। অনেকে আন্দোলন বিমুখ হয়ে ঘরে বসে আছেন, এসি ঘরে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করছেন, বিজেপি কর্মীরাই অভিযোগ জানাচ্ছেন। আর তাই এটা বড় অংশের মানুষ যারা এই রাজ্যে পরিবর্তন চান, তারা চাইছিলেন যে সংঘের অভিভাবকত্বে এই রাজ্যে বিজেপি নির্বাচনটা লড়ুক। আর সেইটা করার জন্যই কিন্তু এই বৈঠকটা করা হচ্ছে। বলা হচ্ছে বৈঠকের মূল উদ্দেশ্য একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, সেই সঙ্গে আগামী দিনে কি কি কর্মসূচি করা যায়, কিভাবে এগোলে ভালো হয়, কোন কোন বিষয় নিয়ে কর্মসূচি নেওয়া যায়, এইসব নিয়ে আলোচনা চর্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য কোন পথে এগোনো যায় তা নিয়েও একে অপরের সঙ্গে কথা বলতে পারেন সংঘ এবং বিজেপি নেতৃত্ব। 26-এর নির্বাচনে হিন্দুত্বের উপর ভর করেই যে ভোট বৈতরণী পার হতে চায় বিজেপি, ইতিমধ্যেই সেই মনোভাব স্পষ্ট বঙ্গ বিজেপির সমস্ত পর্যায়ের নেতৃত্বের। আর এই আবহে
আরএসএস আর বিজেপির মধ্যে যাতে আরও সমন্বয় বাড়ানো যায়, বোঝাপড়া আরও ভালো করা যায়, তার সুতো বাঁধা হবে এই বৈঠক থেকেই। বিজেপি ও আরএসএস এর এই সমন্বয় বৈঠক নিয়ে রাজনৈতিক মহলের একাংশ বলছে, দিল্লির নির্বাচনের মতো বাংলার ভোটেও সক্রিয় হতে পারে আরএসএস। দিল্লি নির্বাচনের আগে জনমতকে এক জায়গায় আনতে আসরে নেমেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দিল্লিকে ৮টি বিভাগে ভাগ করে প্রচারে নেমেছিল। বাংলার ভোটে সেই দিল্লি মডেল দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে। এতে জল্পনার কিছু নেই। আমি বলেছিলাম যে টিমটা হরিয়ানাতে কাজ করেছে সেই টিমটার সঙ্গে আরেকটা বড় অংশ যোগ করে এবং তারা মহারাষ্ট্রে চলে যান। মহারাষ্ট্রের নির্বাচনটা সাকসেসফুলি করার পর সেই টিমটাই চলে আসে দিল্লিতে। দিল্লির নির্বাচন মেটার পরই সেই টিমটা দুভাগে ভাগ করা হয়। যেহেতু সামনে নির্বাচন রয়েছে বিহার, সেই বিহারে একটা অংশ চলে যায় আর একটা অংশ কিন্তু বাংলায় অলরেডি চলে এসেছে। এবার বাংলাতেও সংঘ পুরো বাংলাটাকে ৩টে ভাগে ভাগ করে। একটা উত্তরবঙ্গ, একটা মধ্যবঙ্গ এবং একটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তো এই উত্তরবঙ্গ সেখানে কিন্তু অলরেডি বিজেপির একটা ভালো সংগঠন রয়েছে এবং সেইভাবে তৃণমূল নেই। যদিও সেখানে এবারে কুচবিহার আসনটা তারা ছিনিয়ে নিয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো অতীত, সেগুলো ছেড়ে দিন। এই বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে উত্তরবঙ্গের সংগঠন চাঙ্গা করতে ইতিমধ্যেই সংঘঘনিষ্ঠ যেসব শিবির রয়েছে, তাদের যেসব শাখা সংগঠন রয়েছে, তারা ময়দানে নেমে পড়েছে। তারা ওই বর্ডার এলাকায় মানুষের সঙ্গে নিত্য নিয়মিত যোগাযোগ রাখছেন, মানুষকে বোঝাচ্ছেন দেশের সুরক্ষাটা কতখানি জরুরি এবং সেই দেশের সুরক্ষা বজায় রাখতে গেলে কি করা উচিত, রাজনৈতিক মতাদর্শ কি হওয়া উচিত, কোন পথে রাজনৈতিক ভাবনা চিন্তা চালানো করা উচিত, এবং তার ফলে উত্তরবঙ্গ কিন্তু আরো স্ট্রং হচ্ছে এবং উত্তরবঙ্গে অভূতপূর্ব ফল করবে। উত্তরবঙ্গ অনেকটাই গোছানো হয়ে গেছে। কিন্তু এই যে মধ্যবঙ্গ রয়েছে, এই মধ্যবঙ্গটা খুব পোটেনশিয়াল জায়গা, কিন্তু পোটেনশিয়াল জায়গা হওয়ার পরও ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেখানে ভরাডুবি হয়েছে। বিশেষ করে ধরুন আরামবাগ আসন, হুগলি আসন, এগুলো বিজেপির বেশ ভালো জায়গা ছিল। আসানসোল ভালো আসন ছিল, বীরভূম ভালো চান্স ছিল, ঝাড়গ্রাম, পুরুলিয়া হয়তো জিতেছে, কিন্তু মার্জিন কোথায় কমে নেমে চলে এসছে। বাঁকুড়ার ২টো আসনের মধ্যে একটা আসন হয়েছে, একটা আসন হেরেছে। এই সমস্ত জায়গায় পোটেনশিয়াল আছে। ফলে মোহন ভাগবতজি এসে বলেছিলেন যে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় এবং যেগুলো মিউনিসিপ্যালিটি এলাকা আছে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে সঙ্ঘের একটা করে জায়গা তৈরি করো, মানুষকে নিয়ে এসো এবং মানুষকে বলো তোমরা আসো, কথা শোনো। তারপর যদি মনে হয় যে সঙ্ঘ বাজে কথা বলছে, সঙ্ঘের মনোভাবের সঙ্গে তোমার মনোভাব মিলছে না, ওয়েলকাম, ফ্রি, তোমরা যেতে পারো, এর জন্য কোনো পয়সা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিন্তু তোমরা এসো। মানুষকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এবং যেটা কলকাতা এবং সংলগ্ন এলাকা রয়েছে সেইখানেও কিন্তু অ্যাক্টিভিটি দ্বিগুণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ সঙ্ঘ পুরো বাংলা নিয়ে যে ঝাঁপাবে এবং সেখানে যে টিমগুলো দিল্লি, মহারাষ্ট্র বা হরিয়ানাতে কাজ করেছে তাদের একটা বড় অংশ কাজ করবে। বিহারের নির্বাচন মিটে গেলে ওই বাকি যে টিম কাজ করছিল বিহারে তাদের পুরো টিমটা বাংলায় চলে আসবে, অল আউট ঝাঁপাবে, সেটা একদম স্পষ্ট হয়ে গেছিল। কিন্তু শুধু সঙ্ঘ ঝাঁপালেই তো হবে না। তারা তো সরাসরি রাজনীতি করে না, সঙ্গে সঙ্গে রাজনীতির কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই। তারা মানুষকে শুধু দেশ সম্বন্ধে সচেতন করে। সরাসরি ময়দানে নেমে রাজনীতি কারা করবে? বিজেপি করবে, কেননা বিজেপি হচ্ছে রাজনৈতিক শাখা। আর তাই বিজেপির একদম শীর্ষ নেতৃত্ব, রাজ্য স্তরের নেতৃত্ব এবং সেখানে সমস্ত শিবির, এই বিভিন্ন গোষ্ঠী শোনা যায় না, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, না, সব নেতারা এক জায়গায় এসো, এই বার্তাটা এক জায়গায় দিতে হবে। সঙ্ঘ বিজেপি এক জায়গায় আছে, বিজেপির সমস্ত নেতৃত্ব এক জায়গায় আছে। এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে। যদি আমাদের নিজেদের মধ্যে ইউনিটি না থাকে, মানুষকে কি করে বোঝাবো? আর মানুষও এই বার্তাটা ক্রমশ বুঝতে পারছে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে যে এক থাকতে হবে। যদি 30% এক হয়ে একটা সরকার তৈরি করে দিতে পারে, তাহলে 70% এক হয়ে সেই সরকারটা পরিবর্তন করতে পারে না? এই চ্যালেঞ্জটা তো মানুষের সামনে নিয়ে যেতে হবে। আর সেইটা নিয়ে যাওয়া তখনই সম্ভব যখন ইউনাইটেডলি হবে, সবাই একই ভাষাতে একই কথা বলবেন, তবেই তো মানুষের কনফিডেন্সটা যেতে যাবে। আর তাই সেই কাজটাই কিন্তু শুরু হয়ে গেল, সেই প্রসেসটাই কিন্তু শুরু হয়ে গেল, এবং সেটা মোহন ভাগবতজির মিটিং এর পরে। মোহন ভাগবতজি বাংলায় সফর করলেন, তারপর আরএসএস এর সঙ্গে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের এরকম সমন্বয় বৈঠক হচ্ছে। তার মানে কি সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কোনো রকম কোনো কমিউনিকেশন নেই? তাদের কমিউনিকেশন ছাড়া এটা হওয়া সম্ভব? অর্থাৎ দিল্লির সেন্ট্রাল লিডারশিপও কিন্তু এই কথাটা বুঝে গেছে। অর্থাৎ একদিকে সঙ্ঘের যেরকম কাজ বাড়বে, বিজেপির অগ্রগতি বাড়বে, সেন্ট্রাল লিডারশিপ তারাও এখানে চাপ বাড়াবে, এবং এইগুলো হলে তার যেটা সাইড এফেক্ট, যেটার দিকে মানুষ তাকিয়ে বসে আছে, নির্বাচন যত আসবে সেটা দেখা যাবে। সেটা হচ্ছে দুর্নীতিবাজ ফেরেববাজগুলো এক এক করে জেলে যাবে। আর এটা গেলেই বাংলার জনমত পুরোপুরি ঘুরে যাবে। অর্থাৎ ২০২৬-এর জন্য
কনফিউশনের জায়গাটা অন্তত দূর হয়ে যাচ্ছে যে বিজেপি বা সংঘ বাংলা নিয়ে সিরিয়াস নয়, সেই বার্তাটা চলে আসছে। এরপর রাজনৈতিকভাবে পারবে পারবে না সে তো পরের গল্প, কিন্তু এই ইউনিটি দেখানোর জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটাই চলে এসেছে। এবং সেটিং যে কোথাও নেই, বাংলার জন্য আমরা অল আউট ঝাঁপাচ্ছি, এই মেসেজটা বাংলাকে, বঙ্গবাসীকে দেওয়ার খুব দরকার ছিল, সেই জায়গাটাও হয়ে যাচ্ছে। ফলে দিদিমণির টেনশন কিন্তু এমনি এমনি বাড়ছে না। এই যে মৃত্যুকুম্ভ বলছেন, এই তিনি কত বড় হিন্দু প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছেন, এই যে সভা করছেন, সেখান থেকে নির্বাচন কমিশনকে টার্গেট করছেন, এই সমস্ত কিছু একটা দিকে ইঙ্গিত দিচ্ছে যে এবার সংঘ আর বিজেপি ইউনাইটেড, তারা বাংলা নিয়ে সিরিয়াস, আর সেটা হলে ক্ষমতায় টিকে থাকা কার্যত অসম্ভব, সেটা বুঝে গিয়েই থরহরিকম্প অবস্থা হয়েছে। কি বলবেন সংঘ এবং বিজেপির এই একসাথে পথ চলা এবং বাংলা নিয়ে এই সিরিয়াস হওয়ার বার্তা দেওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।